কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন। দ্বিতীয় দিনের প্রচারণায় নেমেছেন ৩ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সিলেটে রয়েছেন আব্দুল আহাদ এবং বরিশালে রয়েছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। রকি, গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। আপনি এখন দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রার্থী রয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল, উনি সকালবেলায় ওনার প্রচারণায় নেমে পড়েছেন এবং ১ নম্বর ওয়ার্ড কোর্ট এবং কাঁঠালবাড়িয়া এলাকায় নগরীর সেখানে সাধারণ মানুষের সাথে উনি কথা বলছেন এবং তাদের কাছ থেকে ওনার মূল্যবান ভোটটি চাইছেন ৩০ জুলাই তার পক্ষে। তো বিভিন্নভাবে তাদেরকে প্রতিশ্রুতিও তিনি দিচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে গতবার মেয়র থাকলেও তিনি যে উন্নয়ন করার দরকার সেটি নানা কারণে, নানা প্রতিবন্ধকতার কারণে করতে পারেননি। তবে এবার যদি সুযোগ পান নগর পিতা হওয়ার, সেক্ষেত্রে তিনি তার সকল প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন। এই বিষয়গুলো আসলে তিনি জনগণের কাছে বলছিলেন। দলীয় নেতাকর্মীরা এ সময় তার সাথে উপস্থিত আছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দলীয় কর্মীরাও তার পক্ষে প্রচারণা ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। এছাড়াও আমি একটু তথ্য দিয়ে রাখি যে সকাল 10:30 থেকে 11টার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন তিনি নগরীর RDA মার্কেট এলাকায় গণসংযোগ করবেন এবং সেখানে তিনি দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং তিনিও কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছ থেকে তাদের মূল্যবান ভোটটি আদায় করতে চাচ্ছেন। সব মিলে আসলে এই নির্বাচনকে ঘিরে কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয়ে গেছে। এছাড়াও আমরা শহরে দেখতে পাচ্ছি যে ব্যানার, ফেস্টুন এবং মাইকিংয়ে কিন্তু ভরে গেছে। সব মিলে আনন্দঘন একটি পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটারদের মাঝেও কিন্তু এক ধরনের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য তাদের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি 10টি নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা বিভিন্ন ওয়ার্ডগুলোতে তারা পরিদর্শন করছেন এবং সবাই যে নিয়ম মেনে, বিধি মেনে নির্বাচনের বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন কিনা সেই বিষয়গুলো তারা আসলে খেয়াল রাখছেন। এবার রাজশাহী সিটি কর্পোরেশনে 3,18,138 জন ভোটার রয়েছে। 138টি এখানে কেন্দ্র এবং সকল কেন্দ্রকেই এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ মোতায়েন রাখা হবে, এমনটাই আসলে সাধারণ মানুষকে, প্রার্থীদেরকে, সবাইকে তারা বলেছেন। তো এই ছিল এখন পর্যন্ত রাজশাহী থেকে আমার কাছে বিএনপি প্রার্থীর প্রচারণার খবর। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহাদ, তিনি জানাবেন সেখানকার প্রচারণার খবর। হ্যাঁ রকি, সিলেটে পুরোদমে নির্বাচনী আমেজ কিংবা নির্বাচনী উৎসব যেমনটাই বলেন সব কিছু বিরাজ করছে। মূলত গতকাল থেকে এই নির্বাচনী উৎসবটি শুরু হয়। গতকাল যখন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়, এরপরই তারা প্রচারণায় নেমে পড়েন এবং নগরীর পথঘাট সব কিছুই পোস্টারে ছেয়ে যায়। গতকাল থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি যেখানে আছি নগরীর জিন্দাবাজার এলাকায়, এখানের রাস্তাটিও পোস্টারে ছেয়ে গেছে। আপনারা জানেন যে এবারই প্রথমবারের মতো সিলেট সহ সবগুলো সিটি কর্পোরেশনে দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার এখানে পোস্টার এখানে লাগানো হয়েছে বদরুদ্দিন আহমদ কামরানের পক্ষে এবং ধানের শীষের পোস্টার লাগানো হয়েছে আরিফুল হক চৌধুরীর পক্ষে। এছাড়াও যারা স্বতন্ত্র প্রার্থী আছেন কিংবা অন্যান্য যে সিপিবি বাসদের যিনি প্রার্থী আছেন তাদেরও পোস্টার এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। গতকাল আপনারা জানেন যে যখন
প্রতীক বরাদ্দ হয়, তারপর থেকে প্রচারণা শুরু হয়, এরপরে রাত পর্যন্ত এই প্রচারণা চলে। আজ এখনো পর্যন্ত কোনো প্রার্থী প্রচারণায় নামেননি। আমরা জেনেছি সকাল 11টা থেকে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী তারা একযোগে প্রচারণায় নামবেন। এর আগে তারা নগরীর রিকাবি বাজারে সুজনের একটি সমাবেশে তারা অংশ নেবেন, সেখানে জনতার মুখোমুখি হবেন এবং সেই অনুষ্ঠান থেকে তারা জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে পারেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আপনারা জানেন যে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট প্রার্থী মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাউন্সিলর পদে 126 জন প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে 62 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 30 জুলাই 3,21,732 জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং ইতোমধ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করেছেন প্রার্থীরা এবং গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হন তবে এবার নগরীর উন্নয়নে কাজ করবেন। কিন্তু ভোটাররাও এবার ছেড়ে দিচ্ছেন না, তাদের যে শত বছরের যে লালিত স্বপ্ন কিংবা শত বছরের যে সমস্যাগুলো এখনো বিরাজমান, সেই সমস্যাগুলো এবার যিনি সমস্যা নিরসনে কাজ করবেন তাদেরকে এবার তারা ভোট দিবেন, এমনটি তারা বলে দিচ্ছেন। কারণ আপনারা জানেন যে প্রতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় যিনি নির্বাচিত হবেন তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন, নগরীর যানজট নিরসনে কাজ করবেন, নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদে কাজ করবেন। কিন্তু সেই সমস্যাগুলো এখনো রয়ে গেছে, প্রতিশ্রুতিতেই থেকে যায়, কিন্তু সেই সমস্যাগুলো বাস্তবায়নে তেমন কাজ হয় না, এমনটি অভিযোগ করতে চাচ্ছেন ভোটাররা এবং তারা প্রতিশ্রুতি আদায় করছেন এবার যিনি তাদের এই সমস্যাগুলো নিরসনে কাজ করবেন তাদেরকেই তারা এবার নির্বাচনে ভোট দিবেন। এই ছিল এখনো পর্যন্ত সিলেট থেকে নির্বাচনের সবশেষ খবর। আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। ধন্যবাদ আহাদ আপনাকে। আমি আছি বরিশালের জেলখানা মোড় এলাকায়। এই জায়গাটিতে বরিশালের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান সরওয়ার, তার এই জায়গাটি থেকে আজকে সকাল 10টা থেকে গণসংযোগ শুরু করার কথা রয়েছে। আমরা এখন এই সময় পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত তার আশেপাশের তার যারা নেতাকর্মী রয়েছেন তারা হাজির হয়েছেন, আর গণমাধ্যম কর্মী আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে যাদেরকে ক্যামেরায় দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে তারা কিন্তু গণমাধ্যম কর্মী বেশি, আর বাকি রয়েছেন তার বিএনপি প্রার্থীর কিছু নেতাকর্মী। তো আমরা যেটা জানতে পেরেছি তিনি আসবেন, তবে একটু দেরি হচ্ছে। আর আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করেছিলাম। তার পিএস যিনি রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 11টা থেকে 12টা নাগাদ তিনি গণসংযোগে বের হবেন। তবে টেকনিক্যাল কারণে কিন্তু আসলে বিষয়টি একটু গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে এরকমের যে প্রার্থীরা কোথায় যাবেন, প্রার্থীরা মূলত কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান এবং যদি জানাজানি হয়ে যায় তাহলে দলীয় নেতাকর্মীরাই বেশি উপস্থিত হয়ে পড়েন এবং এমন একটি পরিস্থিতি তৈরি হয় যাতে মূল প্রার্থী তিনি জনসাধারণের সাথে কথা বলা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করা, ভোট চাওয়া, এটিতে বিঘ্ন ঘটে। এই কারণে মূলত আওয়ামী লীগ দলীয় যিনি প্রার্থী রয়েছেন বিষয়টি গোপনীয়তা রক্ষা করে সাধারণ মানুষের সাথে মিশে যান এবং তিনি খুব বেশি নেতাকর্মী পরিবেষ্টিত থাকতে চান না। গাড়িতে উঠে তিনি একেবারেই শুধুমাত্র নিজে সহ 8-10 জন মানুষ নিয়ে তবেই তিনি গণসংযোগের চেষ্টা করেন। অর্থাৎ তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের সাথে মিশে যেতে চান, তাদের দুঃখ দুর্দশা বুঝতে চান, এই কারণেই এই গোপনীয়তা রক্ষা করা হয়ে থাকে। এবং আসলে এই কারণে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কাছেও সঠিক সময় সিদ্ধান্তটি যে কোথায় যাবেন সেটি তাৎক্ষণিকভাবে জানানো হয়, তার আগে জানানো হয় না। একটু জানিয়ে রাখি যে আমাদের বরিশালে যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগ গতকালকে থেকেই গণসংযোগ শুরু করেছেন এবং আজকেও গণসংযোগ শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপি প্রার্থী এই বরিশালের এই জায়গাটি থেকে জেলখানার মোড় থেকে তার গণসংযোগ শুরু করবেন। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে এই গণসংযোগ এবং নির্বাচনী সর্বশেষ তথ্য। মৌসুমী। 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচারণার খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ এবং তারও আগে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ এবং সর্বপ্রথম রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ঢাকা 2 আসনে। প্রধান 2 দলের সম্ভাব্য প্রার্থী এখন থেকে তৎপর ভোটের মাঠে। হেভিওয়েট প্রার্থী নিয়ে বেশ স্বস্তিতে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। চিন্তিত একক প্রার্থী চূড়ান্ত করা নিয়ে। তবে ভোটাররা বলছেন দলীয় প্রতীক নয়,
উন্নয়ন অঙ্গীকারকে বিবেচনায় রেখেই জনপ্রতিনিধি নির্বাচন করবেন তারা। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের এমন শুভেচ্ছা বার্তায় বলে দিচ্ছে নির্বাচনের হাওয়া বইছে এলাকা জুড়ে। গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, হাটবাজার, চায়ের দোকান সবখানে চলছে নানা জল্পনা কল্পনা। চা দোকানে লোকজন আসে, আপনি পেস্টন লাগাইতে আছে, তো সামনে ভোট, সবাই আলোচনা করতেছে। যাকে আমাকে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে, আজ আমাকে উপকারে আসবে তা করতে দিম। শিক্ষিত যারা অধিক মেধা সম্পন্ন তাদেরকে আমরা নির্বাচনে এবার চাচ্ছি। ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের ৭ ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ২ আসন। এই আসনে ১৯৯১ সালে জয় পায় বিএনপির আব্দুল মান্নান। ৯৬ ও ২০০১ সালেও জয় ধরে রাখেন তিনি। এরপর ২০০৮ সালে বিএনপি প্রার্থীকে অর্ধ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ২০১৪ সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ঢাকা ৩ আসন থেকে কয়েকবার নির্বাচনে অংশ নিলেও সীমানা পুনর্নির্ধারণের কারণে এবার ঢাকা ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমানুল্লাহ আমান। রাস্তাঘাট আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন দেখা গেছে কি অনেক উঁচা মোটা করে ক্রিজ জ্বালাই দিয়ে আর কি রাস্তা উন্নয়ন করছে। আমাকে গরিবের একটু ভালোবাসা দেবো, আমরা তাদের ভোট দিব। সবসময় কাজ করবে, আমাদের সাথে থাকবে, ওমন প্রার্থী আমরা চাই। আমি নতুন ভোটার, আমি চাচ্ছি ওরকম প্রার্থী আমি ভোট দেব। অ্যাডভোকেট কামরুল ইসলামকে এবারও মনোনয়ন দিবে দল, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। ভোটের মাঠ দখলে রাখতে পাড়া মহল্লায় তৎপর রয়েছেন তারা। প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি, জনজনের কাছে যাচ্ছি, মহিলাদের কাছে যাচ্ছি এবং আমরা প্রচুর সাড়া পেয়েছি। সবাই বলছে যে কামরুল সাহেব যেটা করেছে কোনো এমপি মন্ত্রী কামরাঞ্চলের জন্য এটুকু করে নাই। যে ভোট গত নির্বাচনে দিয়েছিলাম তার চেয়ে আরো ডাবল ভোট আমরা ইনশাআল্লাহ দেব। এদিকে হারানো আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, সে লক্ষ্যে কাজ করছেন নেতাকর্মীরা। আমাদের বিএনপি সহ 13টা সংগঠন পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী নির্বাচন যদি সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে হয়, আমানুল্লাহ আমান কেরানীগঞ্জে নির্বাচনে বিজয়ী হবে। ঢাকা ২ আসনের ভোটার সংখ্যা ৪ লক্ষাধিক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দেশের ৫ জেলায় গুলিতে ৬ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছেন বন্দুকযুদ্ধে। ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কটিদচরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুন্নাকে গ্রেফতারে অভিযান চালায় র্যাব। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক সহ মুন্না ও তার সহযোগী রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। গত রাতে তালিকাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য উদ্ধারে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযানে যায় জেলা পুলিশের একটি দল। এই সময় আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোহেলের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। গোলাগুলিতে নিহত হন সোহেল। এছাড়া গত রাতে ঢাকার কেরানীগঞ্জ, নাটোর ও যশোরে গুলিতে আরও ৩ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছেন বন্দুকযুদ্ধে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক বলছেন তার সম্মান ক্ষুণ্ণ করার চক্রান্ত করছে একটি পক্ষ। এই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুষ্টিয়া থেকে এস.এম. রাশিদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের তোলা ছবিতে দেখুন রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, গত ৫ জুলাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নিজ কক্ষে ডেকে নেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার সরকার। এরপর তার সাথে অসৎ আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মৌখিক অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্রী হয়রানির কথা অস্বীকার করেন অভিযুক্ত সঞ্জয় কুমার সরকার। আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অভিযোগটা হয়েছে এর কোনো সত্যতা নেই। এটা আমার বিরুদ্ধে নিতান্তই একটা ষড়যন্ত্র। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য একটা বিশেষ মহল এই টাইপের কাজ করে যাচ্ছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ ওই মেয়ের সাথে হয়েছে, কাল যে আমার সাথে হবে না তার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে যদি তার নিরাপত্তাই না থাকে তাহলে তো আমরা এখানে সেফ না। তারা যদি সত্যি যদি
এটার সাথে জড়িত থাকে তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে শিক্ষার্থী হয়রানির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা প্রাইম এফেসি ডিটেক্ট করার জন্য তাৎক্ষণিকভাবে একটা কমিটি করেছি। এই কমিটি কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে 2017 সালের 20 সেপ্টেম্বর প্রভাষক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করেন 2016-17 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে, টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আরব আমিরাতকে 8 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সালমারা। ভরা মৌসুমেও পটুয়াখালীতে নদী ও সাগরে ইলিশের দেখা মিলছে না। মাছ না পাওয়ার অভাব অনটনে ঋণ করে চলছে জেলেদের সংসার। জেলা মৎস্য কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের মৌসুমেও কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। পটুয়াখালীর প্রতিনিধি মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। প্রতি বছর জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের পুরো সময়টাই ইলিশের ভরা মৌসুম। মৌসুমের শেষের দিকে চলে এলেও সাগর ও নদীতে ইলিশের দেখা নেই পটুয়াখালীতে। প্রতি বছরের ইলিশের এই মৌসুমে জেলার মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে মাছের আড়তগুলো জমজমাট থাকলেও এখন তার উল্টো চিত্র। দিনরাত নদীতে জাল ফেলে যে কয়টি মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে জেলেদের ইঞ্জিন চালিত নৌকার খরচও উঠছে না। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলেরা। সাগরে যাই মাছ পোনা পাইনি আমরা, এই কয়টি পর্যন্ত মাছ হয় না, চলতে ফিরতে বসলে অনেক কষ্ট হয়। মালিকের দেনা বা দেমুকি দেয়া আর চলমু বা কিরম মাছ আমরা যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা এখন পাইতেছি না। তা আমরা আসলে আমাকে বাজার খরচ টাকা আসে না। জলবায়ু পরিবর্তনের ফলে বিরূপ প্রভাব পড়ায় ভরা মৌসুমে মাছের দেখা মিলছে না বলে জানালেন এই বিশেষজ্ঞ। সমুদ্রের পানি লবণাক্ততা বেড়ে যাওয়া, সমুদ্রের তলদেশের উচ্চতা বেড়ে যাওয়া, বিভিন্ন কারণ এবং কলকারখানা, নদীর বর্জ্য পদার্থ সমুদ্রে যোগ হওয়া, যার ফলে আমরা ইলিশ পাচ্ছি না। তবে অল্প কিছুদিনের মধ্যেই আবহাওয়ার উন্নতি হলে মাছের সন্ধান মিলবে এমন আশার বাণী শোনালেন জেলার মৎস্য বিভাগের কর্মকর্তা। এই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া অধিদপ্তরের অনুযায়ী, তথ্য অনুযায়ী। তো আমরা আশা করি যে সামনে 10-15 দিনের ভিতরে আবার জেলেরা আবার ইলিশ পাবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 67,000 হলেও প্রায় 1 লাখ জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের ভাসমান জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে সরকারের পরিকল্পনা থাকলেও নেই বাস্তবায়ন। সরকারের পক্ষ থেকে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানে না স্বয়ং ভাসমানরাই, বরং তিক্ত অভিজ্ঞতার অভিযোগ রয়েছে তাদের। এমনকি সঠিক কোনো পরিসংখ্যানও নেই সরকারের কাছে। এই জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে সরকারের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুরুল আলম নয়নের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। মার এখানে বিয়ে হয়েছে, তাহলে কত বছর এটা? আমার এই তো 35 বছর। কত বাড়ি কত রকম মাছের নাম লেখা নিল, এরকম ছবি তুলে নিল, আরো কটা পছন্দ, আরো বিয়ে রাখে ওটা নষ্ট হয়েছে। ষাটোর্ধ্ব রহিম মিয়া অসহায় অবস্থায় গত 25 বছর ধরে রাজধানীর মালিবাগে ফুটপাতে ভাসমান জীবনযাপন করছেন। তার আপন বলতে কেউ নেই সহায় সম্পদ বা বেঁচে থাকার কোনো অবলম্বন। রহিম মিয়া বা ইয়াসমিন বেগমের ভাসমান হওয়ার গল্পটা ভিন্ন হলেও কারণ কিন্তু একই, সবাই সহায় সম্বলহীন। এসব মানুষকে পুনর্বাসন, কর্মসংস্থান ও দক্ষ করতে সরকারের নানা প্রকল্প রয়েছে, অথচ সেসব প্রকল্পের কথা জানে না এই মানুষগুলো। এই গরিব খবর জানি না, দেয়ও না, কোনো সরকার আসেও না। আমি পাইতেছি না, তো পাইলে তো থাকতে মনে চায় না রাস্তা পড়ে থাকবে। ভব ঘুরে বা ভাসমান লোকের সুনির্দিষ্ট ডাটাবেস না থাকলেও সমাজসেবা অধিদপ্তর বলছে 1961 সাল থেকে এ পর্যন্ত 85,000 লোকের বাসস্থান করা হয়েছে। ভব ঘুরে কতজন আছে এইটা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাবে না, তবে আমাদের যে হাতে যে ডেটা আছে সেখানে আমরা এই পর্যন্ত 85,000-এর উপরে ভবঘুরেকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়েছি। পরিসংখ্যান ব্যুরোর 2014 সালের বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা রিপোর্টে দেখা যায় সারা দেশে মাত্র 16,621 জন ভাসমান রয়েছেন। এর মধ্যে পুরুষ 12,509 জন, নারী রয়েছেন 4,078 জন। সবচেয়ে বেশি ভাসমান ঢাকায়, সবচেয়ে কম সিলেট, খুলনা ও নারায়ণগঞ্জে, আর ভাসমান নেই রংপুর ও রাজশাহীতে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির কারণে ভাসমান লোক সংখ্যা কমেছে প্রায় 50%, এবং এটা প্রতিনিয়ত কমছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন না হলে সংকটে পড়বে সরকারের ভাবমূর্তি ও প্রকৃত উন্নয়ন, বলছেন জনসংখ্যা বিশেষজ্ঞরা। ভাসমান জনগোষ্ঠীকে যদি আমি স্থায়ী রূপ দিতে না পারি, যদি পরিবার দিতে না পারি, সুন্দর পরিকল্পিত জীবন দিতে না পারি, তাহলে সরকার যে সকল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরগুলোকে নিয়ে আগাচ্ছে, সরকার পারবে না, সরকার খুব ভালোভাবে জানেন। সরকার ভাসমান এই জনগোষ্ঠীকে নিয়ে যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই জনগোষ্ঠী হবে জনসম্পদে রূপান্তর। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 2021 সালে পোশাক খাতের বার্ষিক রপ্তানি $5,000 কোটি অর্জন নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। তাদের মতে এত বড় রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে এখনই উচ্চ মূল্যের পণ্য তৈরিতে জোর দিতে হবে। অবশ্য ক্রেতারা বলছেন, বিশ্ববাজারে টেকসই অবস্থান নিশ্চিত করতে উদ্যোক্তাদের সস্তা পোশাক তৈরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তবে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে বেশি দামের পোশাক তৈরিতে এরই মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন পোশাক শিল্প মালিকেরা। আরও জানাচ্ছেন হরিপদ সাহা। গত কয়েক দশকে বিশ্ববাজারের জন্য টি শার্ট, ট্রাউজার, পোলো শার্ট আর শীতের পোশাকের অন্যতম উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সস্তা শ্রম আর তুলনামূলক কম দামের পোশাকে ভর করে এত দূর এসেছে পোশাক খাত। কিন্তু আন্তর্জাতিক বাজারের 40% উচ্চ মান ও মূল্যের পোশাকের দখলে। তাই শুধু পোশাকের সংখ্যায় নয়, টাকার অঙ্কে রপ্তানির পরিমাণ বাড়াতে উন্নত মানের পণ্য উৎপাদনে জোর দেন অর্থনীতিবিদরা। সম্ভবত 2021-এর ভিতরে আমরা তৈরি পোশাকের $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না। এই ধরনের একটা উচ্চ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের কৌশলগতভাবে চেষ্টা করা উচিত। ধীরে ধীরে মধ্যম মানের বা হাই ভ্যালু আইটেম যেগুলো, বা একেবারে হাই ভ্যালু আইটেম যেগুলো আছে, সেগুলোর পরিমাণ ধীরে ধীরে বাড়ানো, এই চেষ্টাটি আমাদের থাকা দরকার। পোশাকের বাজারে ভিয়েতনাম, চীন, কম্বোডিয়ার সাথে তীব্র প্রতিযোগিতায় রয়েছে বাংলাদেশ। তাই বৈচিত্র্যময় পোশাক তৈরিতে উন্নত প্রযুক্তি নির্ভর কারখানা গড়ে তোলার পরামর্শ বিদেশি ক্রেতাদের। ভ্যালুয়েটেড প্রোডাক্টসগুলোর ভলিউম কম হবে, এটার জন্য আপনার স্কিল সেটের দরকার হবে, এটার জন্য আপনার অর্গানাইজেশনের ওয়ার্কারদেরকে ট্রেন করতে হবে। প্রথম কথা যেটা, মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, যে আই এম নট গোয়িং টু গো অনলি ফর দ্য কোর প্রোডাক্ট, আই এম গোয়িং টু গো ফর দ্য ভ্যালুয়েটেড প্রোডাক্ট থ্রু দিস চেঞ্জেস which will make your business sustainable. আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা চীনের রপ্তানির পরিমাণ বাংলাদেশের তুলনায় প্রায় 5 গুণ, যাদের হাতে রয়েছে উচ্চ মূল্যের পোশাকের বাজারের বড় অংশ। দেরিতে হলেও বাংলাদেশে নতুন প্রজন্মের বড় বড় পোশাক কারখানায় এমন পোশাক তৈরি শুরু হয়েছে। এদেশি ব্লেজার, দামি জিন্স ও শার্টের মতো পোশাকগুলো ক্রেতাদের কাছে কদরও পাচ্ছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। $50 বিলিয়ন ইজ এ ভেরি চ্যালেঞ্জিং, অলমোস্ট ডিফিকাল্ট পর্যায়ে চলে গেছে। বাট আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। গত কয়েক বছর বেশ কিছু ইনভেস্টমেন্ট করেছে, নতুন মার্কেটকে আমরা আরো ক্যাপচার করছি, এবং টেক্সটাইল গার্মেন্টসের মধ্যে নতুন প্রোডাক্টে যাচ্ছি। স্যুটের দিকে গেছি আমরা, এখন লঞ্জারিনের দিকে গেছি আমরা, এখন ভালো ওয়ার্কওয়্যার, যেটা স্পোর্টসওয়্যার আইটেম। সাধারণত একটি পোশাকের মূল্য $60 বেশি হলে তাকে উচ্চ মূল্যের পোশাক হিসেবে ধরা হয়। বিজিএমইএ এর তথ্য মতে বর্তমানে দেশের মোট পোশাক রপ্তানির মধ্যে এমন পণ্য 10%-এরও কম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। পদ্মার স্রোতে বেড়ে চলেছে নদী ভাঙন। এর মধ্যে জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মার ডান তীরে দীর্ঘ 6 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে ভূমিহীন হয়ে পড়েছেন প্রায় 5 শতাধিক পরিবার। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে ছুটছেন নদী পাড়ের মানুষ। তবে ত্রাণ সহায়তা না পাওয়ায় মানবেতর দিন কাটছে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের। আমরা গরিব মানুষ, আমাকে জায়গা তো তুই আসলে একটু বাইরে গেলে কোনো রকম একটু সম্পত্তি আসলে হেডুক সবে আমাকে গেল গা। আর আমরা তো কোনো জায়গায় থাকুম, কেউ কোনো মাড়ি বারো পাই না, বা বাসা ভাড়া করেও থাকুম, আমরা থাকতে পারতেছি না। আমার ঘর লয়ে গেছে, আমার জায়গা জমিন, এরপর আমার গাছলা যাওয়ার মতো কোনো জায়গাই নেই। আমি তো 2 করা জমিন দেখলাম, আমার এই টাকাটা নেই। 3-4 ভাঙ্গায় মানে এই পর্যন্ত আসছি, বুঝলেন। আইসা এই জায়গাটু কারো একজনের কাছ থেকে লিচে নেওয়া, কোন রকম একটু ঘর দুয়ার উঠে থাকতেছিলাম, এইটুকু তো নিয়ে গেল আল্লাহ। এখন এই ঘর দুয়ার নেওয়ার রাস্তায় থুয়ে দিছি। রংপুরে ইটভাটা গড়ে তোলার হিড়িক পড়েছে। অবৈধভাবে গজে ওঠা শত শত ভাটা থেকে নির্গত ধোঁয়ায় ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ। ক্ষতিগ্রস্তরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে বলছেন,
এ ধ্বংসযজ্ঞ চলছে তাদের নজিরবিহীন নীরবতায়। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রতন সরকার। কৃষি জমি ধ্বংস করে স্থাপিত এক একটি ইটভাটায় প্রতিদিন পুড়ছে শত শত গাছ। আগুনের উত্তাপ আর নির্গত গ্যাসে জ্বলে যাচ্ছে আশেপাশের ফলন্ত জমি। ইট তৈরির জন্য উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করায় উর্বরা হারাচ্ছে জমি। ক্ষতির বাইরে নয় জনস্বাস্থ্য। বারবার আকুতি জানিয়েও প্রতিকার নেই, তাই ক্ষেতের কৃষক নামে রাজপথে। কর্তৃপক্ষের নীরবতা ভাঙাতে তাদের যত ক্ষোভ। একটা ওয়ার্ডে 50টা ভাটা আছে, কিভাবে এটা সম্ভব? ডিজি সাহেব কিভাবে এটা অনুমতি দিচ্ছে? ভাটার ধুমা দিয়ে গরম হিট ধুমা লেগে একদম ধানের কাপ শেষ, কালো হয়ে গেছে। আমাদের দাবি হলো এখানে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য কিছু সংখ্যক ভাটা কমা হোক। ভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের প্রত্যয়নই গুরুত্বপূর্ণ, কিন্তু অবাক করা কথা শোনালেন কর্মকর্তা। এখনো পর্যন্ত ওইভাবে এই অফিসে আসার পর থেকে আমি কিন্তু তালিকা বা পাইনি। আমি তালিকা প্রস্তুতির কাজ চলছে। সদ্য যোগ দেয়া জেলা প্রশাসক বাস্তবতা স্বীকার করে বরাবরের মতোই শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ইটভাটার তাদের আসলে সেইভাবে বৈধ কাগজপত্র নেই, তো আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আবাদি জমি, জনস্বাস্থ্য, বন ও পরিবেশ রক্ষায় 2013 সালের ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে প্রতিটি শর্ত ভঙ্গের জন্য কারা ও অর্থদণ্ডের বিধান আছে। আইনের প্রয়োগ নাই বলে কেবল এই জেলাতেই সকল শর্ত ভঙ্গ করে চলছে 283টি ইটভাটা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এসব ভাটার মাত্র 51টির অনুমোদন ছিল এক সময়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেলজিয়ামের স্বপ্ন গুড়িয়ে দিয়ে এক যুগ পর ফাইনালে ফ্রান্স। 1-0 গোলে জিতল দেশমের শিষ্যরা। আনন্দে মাতোয়ারা প্যারিস সহ পুরো ফ্রান্স। দ্বিতীয় দিনের প্রচারণায় 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ব্যানার, পোস্টারে সয়লাব নগরী। ভাসমান জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের পরিকল্পনা থাকলেও নেই বাস্তবায়ন। দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের বিভিন্ন জেলায় গুলিবিদ্ধ 6 জনের লাশ উদ্ধার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছেন বন্দুকযুদ্ধে। এবং ভরা মৌসুমেও পটুয়াখালীতে নদী ও সাগরে দেখা নেই ইলিশের। জলবায়ু পরিবর্তনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। জেলে পরিবারে সীমাহীন দুর্ভোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন 4 স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।